হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 10-এর রায়মাটির যে প্রশ্নবিদ্যা এর দেখে নাও ভলিউম 2 দ্বিতীয় নম্বর ভলিউমের দেখে নাও। তোমরা অলরেডি আমি যে একটা ফিজিক্যাল সায়েন্সের একটা পার্ট করে দিয়েছি, অর্থাৎ 609 নম্বর পেজ নম্বর 609, সেখানে এমসিকিউ আলোচনা করে দিয়েছি। আজকে ভৌতবিজ্ঞানের 611 নম্বর পেজের যে এমসিকিউগুলো আছে সেগুলো আলোচনা করব। তো প্রথম দেখার প্রশ্নগুলো কী আছে এখানে, প্রথম যে প্রশ্ন বলা যায় দেখে নাও 1 নম্বর প্রশ্ন, 1 নম্বর পেজ নাম্বার 611 মডেল 2। ওকে, প্রথম যে এমসিকিউ আছে এখানে কী বলা যায়, এখানে বেতার তরঙ্গ বায়ুমণ্ডল যে স্তর থেকে প্রতিফলিত হয়ে ফিরে আসে তা হলো ট্রপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার আর আয়নোস্ফিয়ার। তাহলে বায়ুমণ্ডলের কোন স্তর থেকে বেতার তরঙ্গ ফিরে আসে সেটা আমরা জানি কি থার্মোস্ফিয়ার, নর্মালি আমরা জানি কি থার্মোস্ফিয়ার, কিন্তু এখান থেকে থার্মোস্ফিয়ার থেকে মানে বেতার তরঙ্গ ফিরে আসে বলে এই জন্য এই স্তরকে আবার আয়নোস্ফিয়ারও বলা হয়। তো এখান থেকে থার্মোস্ফিয়ার বলা দেওয়া হয়নি, এখানে বলছে কি আয়নোস্ফিয়ার। তাহলে অপশান হবে কি ডি, একের আয়ের ডি। ওকে, এটা হচ্ছে আয়নোস্ফিয়ার, বলছে কি আয়নোস্ফিয়ার। ওকে, আয়নোস্ফিয়ার। এখান থেকে বেতার তরঙ্গ যায়, গিয়ে ওখান থেকে প্রতিফলিত আবার ব্যাকে ফিরে আসে। ওকে, তো নেক্সট 2 নম্বর এমসিকিউটা কি আছে দেখে নাও। উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের আয়তন ও ঘনত্ব কমে, আয়তন ও ঘনত্ব বাড়ে, আয়তন বাড়ে ও ঘনত্ব কমে, আয়তন কমে ও ঘনত্ব বাড়ে। কী বলে দেখে নাও, উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের, আমরা যখন কোনো গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করি তাহলে কী হবে, তার আয়তন কী হবে, আয়তন বাড়বে। দেখে নাও একটা কোনো চেম্বার থাকলে, যদি এরকম চেম্বার থাকে, এখানে যদি কিছু গ্যাস থাকে আর এখানে যদি ফ্রিকশনলেস যদি পিস্টন থাকে, তাহলে এখানে যদি আমরা তাপ দিই, ওকে, তাহলে এখানে যদি তাপ দিই তাহলে এর গ্যাসের আয়তন কী হবে, বৃদ্ধি পাবে। ওকে, আর ঘনত্ব কী হবে, কমে যাবে। তাহলে আয়তন বাড়বে, ঘনত্ব কমবে। তাহলে এখানে কোন অপশান দেখেন, আয়তন বাড়ে ও ঘনত্ব কমে, অর্থাৎ অপশান সি, 2-এর অপশান সি, আয়তন বাড়ে এবং ঘনত্ব কমবে। ওকে, নেক্সট 3 নম্বর কোশ্চেনে দেখেন কী বলেছে, 64 গ্রাম NH4NO2 এর বিয়োজনে উৎপন্ন N2 এর পরিমাণ কত হবে। খুব সুন্দর কোশ্চেন আছে, এটা অঙ্কর মতো আছে, এটা কষতে হবে একটু। দেখে নাও NH4 দেখে নাও NH4NO2 এর যদি বিয়োজন করা হয় কী উৎপন্ন হবে, N2 উৎপন্ন হবে প্লাস 2H2O। দেখে নাও ব্যালেন্স করা হয়েছে কি, দেখে নাও N2H4 2 2 4 H4O2 2O2। ওকে, তাহলে আমরা পেয়ে গেছি। নেক্সট তাহলে এর আমরা আণবিক ভরটা দেখব। এন এর কত হচ্ছে, এন হচ্ছে 14 প্লাস এইচ হচ্ছে 1, 4 1 4 হয়ে যাবে এটা, প্লাস 14 প্লাস অক্সিজেন 16 2 32 32। ওকে, এটা হলো। তাহলে কত হচ্ছে দেখে নাও, এইগুলো যোগ করো, তাহলে 32 14 দুটো 14 আছে আর 4, তাহলে 3 4 12 13 14 4 থেকে 1 3 4 5 6 64, তাহলে ইকুয়াল টু 64 গ্রাম। তাহলে NH4NO2 এর আণবিক ভর কত, 64 গ্রাম। তাহলে N2 কত, N দেখে নাও, N তো 14 14 28, তাহলে 14 প্লাস 14 বা 14 ইন্টু 2 ইকুয়াল টু 28 গ্রাম। তাহলে আমি যদি বলি 64 গ্রাম NH4NO2 বিয়োজনে কত গ্রাম N2 উৎপন্ন হবে, 28 গ্রাম। তাহলে এখানে কোন অপশানটা হবে দেখে নাও, এখানে অপশান বি, এখানে অর্থাৎ অপশান হবে অপশান বি 28 বা 28 গ্রাম। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট দেখে নাও 4 নম্বর প্রশ্নটা কি আছে, কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা ও আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা হলে আলফা বিটা ইস টু গামা এটা কত হবে। এটাও খুব সুন্দর কোশ্চেন দিয়ে দেখো, এই কোশ্চেনটা খুব সহজ আছে। তাহলে এটা কত দেওয়ার কোশ্চেন নাম্বার হচ্ছে কি 4। তাহলে আলফা ইস টু বিটা ইস টু গামা কী হবে, আমরা জানি কি বিটা ইকুয়াল টু 2 আলফা আর গামা ইকুয়াল টু কি 3 আলফা। তাহলে বসাবো আলফা ইস টু 2 আলফা ইস টু 3 আলফা। তাহলে প্রত্যেকটাতে আলফা চলে গেলে থাকবে কত, 1:2:3। তাহলে অ্যান্সার কত, 1:2:3। অর্থাৎ এখানে যে অপশান আছে অপশান এ হবে কি সঠিক উত্তর, যে 1:2:3। ওকে, তো নেক্সট 5 নম্বর প্রশ্নটা কি দেখে নাও, উত্তল দর্পণের বক্রতা কেন্দ্রগামী রশ্মি দর্পণ দ্বারা প্রতিফলিত পর, উত্তল দর্পণের বক্রতা কেন্দ্রগামী রশ্মি দর্পণ দ্বারা প্রতিফলিত পর একই পথে ফিরে যায়, প্রধান অক্ষের সমান্তরালভাবে যায়, মুখ্য ফোকাসের মধ্য দিয়ে যায়, মুখ্য ফোকাস থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। উত্তল দর্পণের বক্রতা কেন্দ্র থেকে দেখে নাও, যদি উত্তল দর্পণ থাকে সেখান থেকে কোনো রশ্মি যদি ধরুন এখানে বক্রতা কেন্দ্র আছে, যদি আলোক রশ্মি এইভাবে যায়
তা যেই পথে যাবে সেই পথে ফিরে আসবে। ওকে, আমরা যে আলো চ্যাপ্টার যে ভিডিও করি সেটা দেখে না, সেখানে পরিষ্কার বলা হয়েছে, দেখানো হয়েছে এটা বক্রতা ব্যাসার্ধ যে রশ্মি যদি এটা যদি বক্রতা ব্যাসার্ধের মধ্যে যায় তাহলে যেই পথে যাবে সেই পথে ফিরে আসবে। তাহলে এখানে কি অপশান দিয়ে দেখানো, এখানে অপশান বলে যে কি একই পথে ফিরে যায়, একই পথে ফিরে যায়, যেই পথে যাবে সেই পথে ফিরে যায়। তাহলে এটা এই অপশানটি হবে অপশান এ। ওকে, প্রশ্ন নম্বর কত আছে দেখেন, প্রশ্ন নম্বর 5, 5 নম্বর প্রশ্ন। একই পথে ফিরেছে, একই পথে কী হবে, একই পথে ফিরে যায়। ওকে, এটা হবে একই পথে ফিরে যাবে, যেই পথে যাবে সেই পথে আবার ব্যাক করে ফিরে আসবে। তো নেক্সট কোশ্চেন দেখেন 6 নম্বর কোশ্চেনটা কী বলা হয়েছে, সমান্তরাল কাঁচ ফলকের প্রতিসরণের ক্ষেত্রে আলোক রশ্মির চ্যুতির পরিমাণ কত হবে। খুব সুন্দর কোশ্চেন, দেখে নাও। দেখো যে আয়তকার যে কাঁচের স্ল্যাব ছিল সেই স্ল্যাবের ব্যাপারটা বুঝতে পারলেই সহজে তোমরা বুঝতে পারবে। এটা আয়তকার যে কাঁচের স্ল্যাব থাকে, তাহলে আলো প্রথমে এখানে লাগবে, লেগে এখান থেকে এইভাবে প্রতিষ্ঠিত হবে, এইভাবে এখানে লাগবে, আবার এইভাবে গিয়ে এইভাবে চলে যাবে, তাহলে আলো এইভাবে বেরিয়ে যাবে। তো এখানে আলটিমেট I1 যদি অ্যাঙ্গেল হয়, এটা যদি I2 হয়ে যায়, তাহলে আমরা এটা দেখেছি থিওরিতে এটা পড়ানো হয়েছিল, I1 = I2, অর্থাৎ যেই অ্যাঙ্গেলে প্রবেশ করবে সেই অ্যাঙ্গেলেই বেরিয়ে যাবে, অর্থাৎ এখানে পার্শ্বীয় সরণ হবে না। অর্থাৎ এখানে কত হবে, পার্শ্বীয় সরণটা বলেছে 0 ডিগ্রি, অর্থাৎ এখানে অপশান কী হবে, A = 0 ডিগ্রি হবে, চ্যুতি এখানে হবে না। ওকে, এখানে অপশান এ হবে কি চ্যুতি, ডেল্টাটা হচ্ছে কি ডেল্টা = 0 ডিগ্রি, এখানে হবে কি অপশান এ। ওকে, এটা অপশান এ, চ্যুতি কত হবে 0 ডিগ্রি, যেই অ্যাঙ্গেলে প্রবেশ করবে সেই অ্যাঙ্গেলেই বেরিয়ে যাবে। তো নেক্সট কোশ্চেন দেখে নাও কী আছে, নেক্সট কোশ্চেন হচ্ছে কি 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেনটা কী বলা যায় দেখে নাও, n সংখ্যক একই রোধের শ্রেণী সমবায়ের তুল্যরোধ ও সমতল সমবায়ের তুল্যরোধের অনুপাত কত হবে। এটাও খুব সুন্দর কোশ্চেন আছে, তাহলে কী করে দেখে নাও। ধরলাম n সংখ্যক, ওকে, রোধ আছে কত, n সংখ্যক r মানে ধরলাম রোধ আছে, n সংখ্যক r মানে রোধকে যদি আমি শ্রেণী সমবায় করি, মানে n সংখ্যক রোধ আছে, একটা রোধের মান r, তাহলে শ্রেণী সমবায় যে যুক্ত হয়ে আমরা কী হবে, এগুলো প্রত্যেকটা যোগ হয়ে যাবে। দুটো একই মান রোধ শ্রেণী সমবায় থাকে, দুটো যোগ করি, তিনটে থাকে তিনটে যোগ করি, তাহলে n সংখ্যক থাকলে কী হবে, nr হবে। এইটা আমি থিওরিতে ভালো করে বুঝিয়েছি তোমাদের যে কীভাবে আসছে এটা। আর প্যারালাল হলে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে r/n হবে, তাহলে এটাকে অনুপাত করি RS/RP = NR/R/n, তাহলে r কাটবে, তাহলে n/1/n, তার মানে কত হবে n²/1, তার মানে RS/RP n²/1, তাহলে এটা কত হবে n²/1। তাহলে অপশানটি কী হবে দেখে নাও, অপশান বি। এখানে অপশানটি কী হবে, অপশান বি, যে n²/1, এটা হবে সঠিক উত্তর। তো নেক্সট কোশ্চেন দেখে নাও 8 নম্বর কোশ্চেনটা কী বলা হয়েছে দেখে নাও, আদর্শ অ্যামিটার ও আদর্শ ভোল্টমিটার রোধ যথাক্রমে কত কত হবে। আগে বুঝতে হবে যে কোনটা ক্ষেত্রে সুবিধা, বর্তনী একটা আঁকি তাহলে বুঝতে পারবে, কীভাবে কানেকশান করা হয় সেটাও বুঝতে হবে। তো এখানে একটা বর্তনী আছে, একটা রোধ আছে, এখানে একটা ফ্যান আছে, ওকে, এখানে একটা লাইট আছে, এখানে ব্যাটারি আছে। তাহলে আমি যখন এটা হচ্ছে লাইট, ধরলাম লাইট, তাহলে আমি যখন কারোর কত প্রবাহ মাত্রা আছে অ্যামিটার লাগাবো, তখন সেটা কি বর্তনীর সঙ্গে শ্রেণী সমবায় যুক্ত করব। ওকে, শ্রেণী সমবায়। আর যখন ধরলাম আর রোধ আছে, এর সাপেক্ষে বিভব প্রভেদ কত হচ্ছে, সেটা বিভব প্রভেদ হচ্ছে ভোল্টমিটার ইউজ করবো, সেটা বর্তনীর সঙ্গে সমান্তরাল সমবায় ইউজ করবো। ঠিক আছে, এবার দেখে নাও, অ্যামিটার রোধ যত কম হবে তত স্মুথলি কারেন্ট প্রবাহিত হবে, আর ভোল্টমিটারের রোধ যত বেশি হবে তত এই ভোল্টেজটা খুব সূক্ষ্মভাবে মাপা যায়। এটা তোমাদের থিওরিতে বলেছিলাম, ভোল্টমিটারের রোধ যত বেশি হবে তত এটা খুব সূক্ষ্মভাবে পরিমাপ করা যাবে, আর অ্যামিটার রোধ যত কম হবে তত দ্রুত কারেন্ট প্রবাহিত হতে পারে। তাহলে এক্ষেত্রে আদর্শ অ্যামিটারের ক্ষেত্রে রোধ কত হবে, আদর্শ অ্যামিটারের রোধ আদর্শ অ্যামিটারের রোধ = 0 হবে, শূন্য হতে হবে। ওকে, রোধটা শূন্য হবে। আর আদর্শ ভোল্টমিটারের রোধ সেটা কত হবে দেখো না, যত রোধ ভোল্টমিটারে বেশি হবে তত অ্যাকুরেটভাবে মাপা যাবে। আর সেক্ষেত্রে কত, এর রোধ কত হবে, ইনফাইনাইট হবে, অসীম হবে।
তার মানে জিরো আর ইনফাইনাইট কী বলেছে এখানে আদর্শ অ্যামিটার আদর্শ ভোল্টমিটার জিরো ইনফাইনাইট, অর্থাৎ বি, অপশান বি জিরো ইনফাইনাইট হবে, তার মানে অপশান বি। অ্যামিটারের ক্ষেত্রে জিরোতে হবে আর ভোল্টমিটারের ক্ষেত্রে অসীম হতে হবে। তো নেক্সট 9 নম্বর প্রশ্নটা কি আছে দেখে নাও, একটি তেজস্ক্রিয় মৌল, ওকে ছবিটা আঁকি তাহলে ভালোভাবে বোঝা যাবে। ওকে কী বলা হয়েছে দেখে নাও, একটি তেজস্ক্রিয় মৌল এক্স, একটি তেজস্ক্রিয় মৌল থেকে কী বলা হয়েছে, একটু তিনটি আলফা কণা, এখান থেকে 3টি আলফা কণা বেরিয়ে গেছে, 3টি আলফা কণা, তারপর বলছে কি একটি বিটা কণা, একটি বিটা কণা আর কি ও গামারস্যি নিঃসরণের ফলে একটা, এবং গামারস্যি নিঃসরণ হচ্ছে ফলে যে মৌল উৎপন্ন হয়েছে y = কি উৎপন্ন হয় দেখে নাও, বলেছে কি 76, আর এটা কত বলেছে, এটা উপরটা 225, ওকে কী বলে দেখে নাও, জিনিসের ফলে y 22576 সমস্ত অনেকটি পাওয়া গেল, এক্স মৌলটি হলো, এক্স মৌলটি কত হবে সেটা বের করতে হবে। দেখে নাও কোনো একটা মৌল থেকে একটা আলফা কণা, কোনো একটা মৌল থেকে যদি ধরলাম ধরলাম কোনো এক্সে ধরলাম এক্স এ জেড, ঠিক আছে, এখান থেকে যদি একটা আলফা কণা বেরিয়ে যায়, সেই মৌলটার নতুন যখন মৌল হবে সেখান থেকে ভর সংখ্যা কত কমবে, 4 কমবে, আর প্রোটন সংখ্যা 2 কমবে, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে কী করব, এখান থেকে আলফা কণাটা বের করে দেবো। তাহলে 3টে আলফা কণা বের, তাহলে একটা আলফা কণা বেরোলে ভর সংখ্যা কত কমবে, 4 কমবে, আর 3টে বেরিয়ে গেলে 12 কমে যাবে। তাহলে 3টে আলফা কণা বেরিয়ে গেলে, তাহলে এখান থেকে 3টে আলফা কণা বেরিয়ে গেলে কত ভর সংখ্যা কত কমবে আমার, তাহলে 3 4 12 কমবে। তাহলে এখান থেকে 12 যা ছিল, এখানে যা ছিল সেখান থেকে 12 কমে গেছে, তার মানে এখান থেকে বলতে পারি a - 12 = 225। দেখেন ভালো করে, এক্স এখানে যা ছিল এখান থেকে এর থেকে 3টে আলফা কণা বেরিয়ে গেছে, তা 3টে আলফা কণা বেরিয়ে গেলে ভর সংখ্যা যা ছিল সেখান থেকে 4 একটা বেরোলে 4 কমে, তাহলে 3টে 3 4 12 কমবে, তাহলে এ থেকে 12 বাদ দিলে তবে এটা পাবো আমরা। তাহলে a - 12 = 225, তাহলে a = 225 + 12, তাহলে যোগ করা যায় কত, 5 আর 2 5 6 7 7 হবে, 2 1 3 2, তাহলে যে নতুন মৌল তাহলে এর ভর সংখ্যা কত হচ্ছে আমার 237। তাহলে এখানে অপশান মেলাও কী কী, 237 দুটোতেই আছে, অর্থাৎ অপশান এ আর বি এর মধ্যে হবে একটা। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। এবার প্রোটন সংখ্যা কত কমবে, প্রোটন সংখ্যা 2 কমে, একটা বেরিয়ে গেলে প্রোটন সংখ্যা 2 কমবে, তাহলে ধরলাম জেড, তাহলে একটা আলফা কণা বেরিয়ে গেলে 2টো প্রোটন সংখ্যা কমবে, তাহলে 3টে বেরিয়ে গেছে, 3টে বেরোলে কি 3 2 6, 6টা কমে যাবে, তাহলে জেড থেকে জেড -6, ওকে এখনও কমপ্লিট হয়নি, জেড -6, তা এটা শুধু আলফার জন্য হলো, একটা আলফা বেরিয়ে গেলে 2 কমবে, 3টে বেরিয়ে 3 2 6, 6 কমে যাবে যা আগে ছিল। তারপরে কি বিটা একটা বেরিয়েছে, কোনো তেজস্ক্রিয় মৌল থেকে একটা বিটা রশ্মি বেরিয়ে গেলে প্রোটন সংখ্যা 1 বাড়ে, তার মানে একটা বিটা রশ্মি বেরিয়ে গেছে মানে প্রোটন সংখ্যা কত বাড়বে, 1 বাড়বে, ওকে তাহলে এইটা হবে, তাহলে এটা হচ্ছে কি, তাহলে 1 বাড়বে, এখান থেকে যা ছিল তাই 1 বাড়বে এখানে, তাহলে মানে বলতে পারি +1 = 76। তাহলে জেড যা ছিল জেড -6 আলফার জন্য প্লাস বিটা একটা বেড়ে প্লাস বিটা করার পর ইকুয়ালটি কত হবে 76, এর সঙ্গে সমান হবে, তাহলে জেড -5 = 76, তার মানে কত হচ্ছে জেড = 76 + 5, তাহলে 5 আর 6 11 81, জেড = 81, তাহলে এটা হবে কত দেখে নাও, এটা হবে কত 81, তার মানে এটা অপশান কোনটা হবে দেখে নাও, এখানে অপশানটা হচ্ছে কি বি, অপশান বিটা হবে, ওকে অপশান এ হবে না 80 আছে, অপশান বি হবে 81, এটা হচ্ছে কি অপশান বি। তাহলে মৌলটা আমার কী ছিল এক্স 81 237, এখান থেকে দেখো 3টে আলফা বের করো, বিটা বের করো, এইটাই ফিরে পাওয়া যাবে, ওকে। তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 10 নম্বর কোশ্চেনটা কী আছে দেখে নাও, নিচের জোড়গুলির মধ্যে কোনটিতে কোন দুটি মৌলের পর্যায় সারণীতে একই শ্রেণীতে আছে, সেটা অবশ্যই ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম হবে, ওকে তাহলে এটা সঠিক উত্তর কী হবে, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম। তাহলে 10 নম্বর হচ্ছে কি ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম, এরা 2য় নম্বর শ্রেণীতে অবস্থিত, 2 নম্বর শ্রেণীতে একই অবস্থিত, ওকে ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম। তো নেক্সট 12 প্রশ্নটা কী দেখা যাক, বলা আছে কি কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণে দ্রবণের নীল বর্ণ আরও গাঢ় হয়, হালকা হয়, অপরিবর্তিত থাকে, দ্রবণটি বর্ণহীন হয়ে যায়। উত্তর কী হবে, অপরিবর্তিত থাকে।
দুটোই তড়িৎ দ্বারা যদি কপার নিয়ে ব্যবহার করা হয়, একটা শুদ্ধ কপার, একটা অশুদ্ধ কপার, বা আমরা যদি কপার দণ্ডকে বিশুদ্ধ একটা কপার দণ্ডে রূপান্তরিত করতে হয়, তো সেটা আমরা এই তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি ইউজ করতে হয়। আর দ্রবণ হিসাবে কি তড়িৎ বিশ্লেষণ হিসাবে কপার সালফেট ব্যবহার করি। এখানে হচ্ছে কি জাস্ট অ্যানোড থেকে যাবে ক্যাথোডের দিকে, অ্যানোডের অশুদ্ধ কপার যাবে কি ওখান থেকে বেরিয়ে গিয়ে শুদ্ধ কপার ক্যাথোডে জমা হবে, অর্থাৎ দ্রবণের কোনো গাঢ়ত্বের পরিবর্তন হবে না, অর্থাৎ দ্রবণের গাঢ়ত্ব অপরিবর্তিত হবে। তবে 12 ওকে 12 দাগের উত্তরটা কী হবে তাহলে? এটা অপশান সি অপরিবর্তিত থাকবে, অপশান সি অপরিবর্তিত থাকে। ওকে, কোনো দ্রবণের গাঢ়ত্বের কোনো পরিবর্তন ঘটবে না, যেরকম আছে সেরকমই থাকবে, জাস্ট অ্যানোড থেকে কপার ক্যাথোডের দিকে যাবে। ওকে, তো নেক্সট 13 দাগের প্রশ্নটা কি আছে দেখা যাক। লেড নাইট্রেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে যে পদক্ষেপ পাওয়া যায় তার বর্ণ হলো কি কালো হবে, কালো। লেড সালফাইডের কালো আস্তরণ বা পদক্ষেপ পড়বে, 13 দাগের প্রশ্ন। ওকে, তাহলে PbS, ওকে PbS লেড সালফাইডের কালো পদক্ষেপ পড়বে, তাহলে এটা অপশানে কি আছে দেখে নাও, অপশান হচ্ছে ডি, অপশান ডি। ওকে, এটা তোমরা H2S এর যে রাসায়নিক ধর্মগুলো আছে সেখানে দেখলে এটা পেয়ে যাবে। লেড নাইট্রেটের সঙ্গে বিক্রিয়া করে লেড সালফাইড উৎপন্ন হবে, এর বর্ণ হচ্ছে কি কালো বর্ণ হবে। ওকে, তো নেক্সট কোশ্চেন দেখা যায়। নেক্সট কোশ্চেন কী আছে? তীব্র 14 দাগের কোশ্চেন, তীব্র ইলেকট্রোপজিটিভ ধাতু নিষ্কাশনে ব্যবহৃত হয়, তীব্র ইলেকট্রোপজিটিভ ধাতু নিষ্কাশনে ব্যবহার করা হয় অপশান বি তড়িৎ বিজারণ পদ্ধতি। এখানে কি ব্যবহার করা হবে? তড়িৎ বিজারণ পদ্ধতি, তড়িৎ বিজারণ পদ্ধতি। ওকে, তড়িৎ বিজারণ পদ্ধতি, তা তড়িৎ বিজারণ পদ্ধতি দ্বারা তীব্র তড়িৎ পজিটিভ বা তীব্র ইলেকট্রোপজিটিভ ধাতু নিষ্কাশন করতে ব্যবহার করা হয়। ওকে, তো নেক্সট 15 দাগের লাস্ট যে MCQ আছে সেই কোশ্চেনটা কি দেখে নাও। কোনটি অ্যালকেন সমগণীয় শ্রেণীর অন্তর্ভুক্ত নয়, মানে কোনটি অ্যালকেন নয়, কি বলে যে দেখে নাও, তাহলে বুঝতে পারবে কোনটা অ্যালকেন হবে না। অ্যালকেন নামগুলো মনে রাখবে, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। অ্যালকেন মানে সিঙ্গেল বন্ড, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড হবে। অ্যালকিন মানে কার্বন কার্বন ডাবল বন্ড হবে। অ্যালকাইন মানে কার্বন কার্বন ট্রিপল বন্ড হবে। তাহলে এখানে অ্যালকেন বলেছে, অর্থাৎ সিঙ্গেল বন্ড থাকবে। অপশানগুলো দেখলে তুমি বুঝতে পেরে যাবে কী অপশান দিয়েছে। CH4। নেক্সট কী বলে দেখে নাও, C2H6। নেক্সট কী বলে দেখে নাও, C2H4। নেক্সট দেখে নাও কী আছে, C3H8। ওকে, তাহলে এটাকে ভাঙা যাক। সি প্রত্যেকটা হাতেতে 4 H থাকবে, কার্বন হচ্ছে 4টে হাত বা 4, এটা হয়ে গেল। C2H6, 1 2 3 1 2 3 1 2 3 1 2 3। ওকে, 6টা আরএন রেখে C2CCH4 আছে, তার মানে এখানে দুটো হবে, এখানে দুটো হবে, তাহলে H। কার্বনের কটা হাত? 4টে হাত, তাহলে একটা দুটো আর দুটো কোথায় গেল? এই দুটো। তাহলে দেখে নাও C2 1 2 3 4 1 2 3 4, তাহলে এটা কি অ্যালকিন, এটা অ্যালকিন, তাহলে ইথিন। ওকে, ইথিলিন বা ইথিন, তাহলে এটা হচ্ছে কি, তাহলে অ্যালকিন নয়, এটা হচ্ছে অ্যালকিন, এটা হচ্ছে কি অ্যালকিন। ওকে, এটা অ্যালকিন, তাহলে এইটা কিন্তু সমগণীয় নয়, তাহলে এটা অন্তর্ভুক্ত নয়, এটা বাইরে। তাহলে ব্যাস আমরা চেক করবো না, নর্মাল দেখে আমরা বুঝতে পারবো যে এটা C2H4, এটাই হবে। ওকে, তাহলে এটা কি অপশান সি, তাহলে এটা কি হচ্ছে অপশান সি উত্তর হবে। এটা হচ্ছে কি, কোনটি অ্যালকেন সমগণীয় শ্রেণীর অন্তর্ভুক্ত নয়? C2H4 হচ্ছে অ্যালকেন সমগণীয় অন্তর্ভুক্ত নয়। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তা দেখে নাও আজকে টোটাল যে 15টা MCQ ছিল সেগুলো তোমাদের সাথে আলোচনা করলাম, কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নেক্সট ভিডিওতে আমি SAQ অর্থাৎ 1 নম্বরে যে শর্ট কোশ্চেনগুলো আছে সেইগুলো নিয়ে আলোচনা করব। ওকে, তো ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে বলবে, কোথায় ডাউট থাকলে সেটাও কমেন্টে জানাবে। আর ভিডিওতে অবশ্যই বেশি করে লাইক দেবে, নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে, আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।